বাংলাদেশে টোটাল পপুলেশনে 80% মানুষ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করে। বাংলাদেশের জাতীয় ইনকামের 80% রেভিনিউ গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে আসে। বাংলাদেশের এমন কোনো পরিবার নেই যে বাড়ি 2 জন 4 জন 6 জন 8 জন পর্যন্ত লোক চাকরি করে না গার্মেন্টসে। মানে এরকম কোনো পরিবার বাংলাদেশে নেই। বিজিএম এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে অসংখ্য ফ্যাক্টরি। সেই বাংলাদেশে এখন রাজনৈতিক অচলাবস্থার জন্য বাংলাদেশে বাইং হাউস সব পালিয়ে গেছে, বিদেশিরা দেশ ছেড়ে পালিয়ে গেছে, হাজার হাজার ফ্যাক্টরি বন্ধ। এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং অগ্নি কন্যা শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার দিক থেকে একটি নিবেদন রইল এবং আমি এ ব্যাপারে সাহায্য করব অ্যাপারেল পার্কে। সেই বিষয়ে আমি আমার বক্তব্য পেশ করছি। এই সাবকন্টিনেন্টে প্রেসিডেন্ট এরশাদ যখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, সেই আমলে বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে। প্রেসিডেন্ট এরশাদ প্রথমে 5 জন বিদেশি বাইং হাউসের প্রতিনিধিদের সঙ্গে বসেন। ওদের পরামর্শ মতো প্রথমে G8 কান্ট্রি এবং চায়নার কোম্পানিগুলোর সঙ্গে ওরা কথা বলে। লেবার সুলভ, বাংলাদেশের মেয়েরা সেলাইয়ের কাজে খুব দক্ষ, প্রত্যেকের বাড়িতে সেলাই মেশিন আছে, প্রাইমারি সেলাই কাজটা তারা জানে। র মেটেরিয়ালস ইন্ডিয়া থেকে যাবে, কাপড় ইন্ডিয়া সুরাট থেকে যাবে, গুজরাটের সুরাট থেকে এবং চায়না থেকে পাবে। প্রথমে বাইং হাউস তৈরি হলো, তারপর প্রেসিডেন্ট এরশাদ অ্যাপারেল পার্ক করলো। বাংলাদেশের যারা বড় লোক, মধ্যবিত্ত তো বাংলাদেশে নেই, যারা বড় লোক তারা গার্মেন্টস ফ্যাক্টরি করলো। লেজার কাটিং, রিকাটিং, ব্যান্ড নাইফ, ফিউজিং, হাইটেক পেস্টিং ডিপার্টমেন্ট, সুইং ডিপার্টমেন্ট, স্টিম আয়রন ডিপার্টমেন্ট, হাইটেক ব্যান্ড ফিনিশ ডিপার্টমেন্ট, ইন্টারন্যাশনাল বায়ার স্ট্যান্ডার্ডের প্রথমের দিকে সমস্ত ডিপার্টমেন্টের টেকনিক্যাল লোক বাইং হাউস দিয়েছে। পরবর্তীকালে উন্নত মানের মানব সম্পদ বাংলাদেশের তৈরি হয়ে গেছে। আজ বাংলাদেশের জাতীয় ইনকামের 80% গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে আসে। বাংলাদেশের টোটাল পপুলেশনের ছেলেমেয়েরা 60% গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করে। কলম্বিয়া, নটিকা, ওয়ালমার্ট, ক্যামট, লিভাইস, অ্যারো, আরমানি থেকে আরম্ভ করে মন্টব্ল্যাঙ্ক থেকে শুরু করে বিশ্বের 350 G20 কান্ট্রির লিডিং বাইং হাউস সেটা বাংলাদেশে আছে এবং বাংলাদেশে করেছে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী 8500টা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে। বাংলাদেশে ফ্যাক্টরিতে 1000 লোক যে ফ্যাক্টরিতে কাজ করে তার বিজিএম এ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনে তার কোনো সম্মান নেই। ওখানে সব ফ্যাক্টরি যেসব আছে সেসব ফ্যাক্টরিতে 8000, 10000, 20000 এমনি সব ফ্যাক্টরিতে এরকম 20000, 18000, 10000, 20000 সব লোক কাজ করে। নাসিরউদ্দিন বলে আমার এক অতি পরিচিত মানুষ আছেন বাংলাদেশের চট্টগ্রামে এক্সপোর্ট প্রসেসিং জোনে তার ফ্যাক্টরির নাম হচ্ছে প্যাসিফিক জিন্স। আপনারা যদি নেট সার্চ করেন দেখতে পাবেন ইপিজেড চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনে নাসিরউদ্দিনের যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি প্যাসিফিক জিন্স, সেখানে একটা কারখানায় 40,000 লোক কাজ করে। এসব গল্প বলছি না, আপনারা নেট সার্চ করলেই দেখতে পাবেন। ওপার বাংলার সম্ভাবনার চেয়ে এপার বাংলা গার্মেন্টস এর ভবিষ্যৎ খুব উজ্জ্বল। খুব কম জায়গায় অনেক লোক কাজ করতে পারে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। পশ্চিমবাংলাতে এই শিল্পটা বিপ্লব হয়ে যাবে। মেন হচ্ছে বাইং হাউস। মাল কেনার বাইং হাউস না থাকলে ইন্ডাস্ট্রি হবে কি করে? আমি টপ ব্র্যান্ডের ওয়ার্ল্ডের 10টা বাইং হাউস করে দিতে পারবো, তাহলেই অনেক গুণ অ্যাপারেল পার্ক হয়ে যাবে। 10খানা বাইং হাউস থাকে মানে একটা বাইং হাউস অন্তত 2টো করে অ্যাপারেল পার্ককে কন্ট্রোল করতে পারবে। তার মানে অনেক গুণ অ্যাপারেল পার্ক পশ্চিমবাংলায় করা যেতে পারে। বাংলাদেশে বায়ার নিরাপত্তাহীনতায় ভুগছে। ওরা চাইছে এপার বাংলায় সুন্দরভাবে নিরাপদে এই ইন্ডাস্ট্রি করতে। আমি এই ব্যাপারে সর্বতভাবে আমার প্রিয় সরকারকে আমি সাহায্য করব। এই ইন্ডাস্ট্রিতে সুইং স্টাফ 60% মেয়ে লাগে। তার কারণ আমাদের পশ্চিমবাংলায় মেয়েরা প্রাথমিক সেলাইয়ের কাজ জানে, বাকি অন্য ডিপার্টমেন্টে প্রচুর যুবকের চাকরির সম্ভাবনা আছে। ডোমেস্টিক মার্কেটের জন্য বাইং হাউস লাগে না। প্রচুর ইন্ডিয়ান ব্র্যান্ডেড কোম্পানি আছে, তারা ডোমেস্টিক অ্যাপারেল পার্কে ইন্ডাস্ট্রি করতে চাইবে। তাদের সেই পরিকাঠামো দিয়ে একটা ডোমেস্টিক জোন করে দিলে তারা এক্সপোর্ট ইন্ডাস্ট্রি হবে না, তারা ডোমেস্টিকে তারা বাইং হাউস লাগবে না, তারা ওই ডোমেস্টিক জোনেতে ইন্ডাস্ট্রি করে তারা প্রোডাকশন শুরু করতে পারবে এবং তাদের ডোমেস্টিক অ্যাপারেল পার্ক
করে দিলে ভালো হয়। ফরেন বায়ারদের জন্য বাইং হাউস করার জন্য ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, সঙ্গে ওয়ান উইন্ডো অ্যারেঞ্জমেন্ট সমৃদ্ধ স্পেশাল ইকোনমিক জোন দিতে হবে বা এক্সপোর্ট প্রসেসিং জোন দিতে হবে। এই কনসেপ্টে গ্যাস, ইলেকট্রিক পাওয়ার 50% সাবসিডি, অ্যাপারেল পার্কে জায়গা কিনতে গেলে স্ট্যাম্প ডিউটি লাগে না, এছাড়া ব্যাংক লোনে মানে বিরাট সুদে ছাড় আছে। এবারে একটু ভালো করে বলা দরকার, স্পেশাল ইকোনমিক জোন, বন্ডেড এরিয়া, ওয়ান উইন্ডো অ্যারেঞ্জমেন্ট সেখানে এবং এক্সপোর্ট প্রসেসিং জোন, এই দুটো জায়গাতে কি কি ফ্যাসিলিটিস দেওয়া যেতে পারে। প্রথম কথা, ইনহাউস ব্যাংক, ইনহাউস কাস্টমস, ইনহাউস R&D, ইনহাউস কোয়ালিটি কন্ট্রোল, ইনহাউস ক্যাম্পক্যাট ফ্যাসিলিটিস মানে কম্পিউটার অ্যাডেড ম্যানুফ্যাকচারিং, কম্পিউটার অ্যাডেড ডিজাইনিং, বাস গেস্ট হাউস, ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টার, হাইটেক স্ক্যানার, ডিজিটাল সিকিউরিটি সিস্টেম, ওয়ার্কার মেডিকেল ফ্যাসিলিটিস, চিপ ক্যান্টিন। মুখ্যমন্ত্রী অনুমতি দিলেই আমি ফরেন বাইং হাউসের যে লোকজন আছে যারা বিদেশ থেকে আসবে তাদেরকে আমি আসতে বলবো এবং তারা আসবে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা আলোচনা করে তারা এই ব্যাপারে সর্বরকম সাহায্য করবে। আমাদের পাশের কান্ট্রি বাংলাদেশে গার্মেন্টসের মাধ্যমে তারা আজকে তাদের জীবনের মান উন্নয়ন করেছে। পশ্চিমবাংলায় এই শিল্পটা খুব ভালোভাবে করা যেতে পারে। অনেক কম জায়গায় অনেক বেশি লোক একসঙ্গে কাজ করতে পারে, হ্যাঁ, এবং অনেক সুবিধে, এবং এর ইনভেস্টমেন্ট পার্টটা অনেক কম, টাকা অনেক কম লাগে। এই ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট কম কিন্তু রিটার্ন অনেক বেশি। আমি আশা করব যে এইরকম অ্যাপারেল পার্ক পশ্চিমবঙ্গে যদি প্রতি জেলাতে গড়ে ওঠে, পশ্চিমবঙ্গের যারা উদ্যোগপতি আছে তারা প্রত্যেকেই এবং অসংখ্য উদ্যোগপতি তারা এই অ্যাপারেল পার্কের ব্যাপারে ইন্টারেস্টেড হবে। নমস্কার।